বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে পার্ট 5 ভিডিও। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2018 গণিত প্রশ্নের সমাধানের 5 নম্বর প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগের 4খানা পার্টে আমি কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3 আর কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি প্রত্যেকটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সরাসরি পেয়ে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটা ভালো হয়েছে, তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে পারো, আমি কেমন বোঝাচ্ছি, আমার বোঝানো তোমাদের কেমন লাগছে, তা সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এই যে পাটিগণিতের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ থেকে দেওয়া হয়েছে। প্রশ্নটা একটু আলাদা। বইতে সাধারণত যেরকম ধরনের প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্ন থেকে এই প্রশ্নটা একটু আলাদা। আমি আশা করছি তোমরা এই অঙ্ক থেকে কিছু নতুন শিখতে পারবে। তো দেখো অঙ্কটা পড়ি। বলছি কি, আমিনুর একটি ব্যাংক থেকে ৬৪,০০০ টাকা ধার নিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আসলের পরিমাণ। কারণ আসল বা মূলধন হচ্ছে সেই পরিমাণ অর্থকে বোঝায় যে অর্থটা কাউকে দেওয়া হয়, ধার দেওয়া হয় বা কারোর থেকে ধার নেওয়া হয়। ঠিক আছে? তো এখানে ব্যাংক থেকে এত টাকা ধার নেওয়া হয়েছে, তো সুতরাং এই টাকাটা হবে আসল টাকা। এবার বলছি, যদি ব্যাংকের সুদের হার যেটাকে আমরা সাধারণত শতকরাতে বার করে থাকি, তাই তো? শতকরাতে, পার্সেন্টেজে বার করি। তো ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু শতকরাতে তোমাদের বার করে দেয়নি। সাধারণত অঙ্কে কি হয়, বলে দেয় যে সুদের হার 10% বা বলে দেয় সুদের হার 8% বা 5%, এইভাবে তো বলে দেওয়া থাকে। কখনো কি এইভাবে বলে দেওয়া থাকে? নিশ্চয়ই থাকে না। তাহলে বন্ধুরা, আমাদের এখানে বুঝতে হবে যে এটার প্রকৃত অর্থ কি, বা এইটারই বা প্রকৃত অর্থ কি। যদি দুটোর মধ্যে কোনো একটা যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তো আমাদের এখানে এই বিষয়টা ভালো করে জানতে হবে যে সুদের হার 10% বা 8% বা 5% বা অন্য কিছু হতে পারে, তার অর্থটা কি। আমি যদি বলি যে সুদের হার 10%, এর অর্থ হলো 100 টাকার এক বছরের সুদ 10 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। এই পার্সেন্টের অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। এই 100 টাকাটা কি টাকা? আসল টাকা। তো এখানে বলে দিয়েছে, যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় মানে 1 টাকায়, আমরা কি জানি 10% মানে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তো এখানে 1 টাকায়, অর্থাৎ 1 টাকাটা হচ্ছে এখানে আসল। 1 টাকাতে 1 বছরের সুদ 2.5 পয়সা। তাহলে এখন আমাদের দেখতে হবে 1 টাকায় যদি 2.5 পয়সা হয় সুদ 1 বছরে, তাহলে 100 টাকায় কত হবে? 100 টাকায় 1 বছরের সুদ যেটা হবে সেটাই তো শতকরাতে আমরা লিখবো, তাই না? শতকরাতে আমরা তখনই লিখি যখন 100 টাকা আসলের সাপেক্ষে সুদ আমরা লিখে থাকি, তখনই সেটাকে শতকরাতে লিখি। তো 100 টাকা আসলের সাপেক্ষে 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তার অর্থই হচ্ছে সুদের হার 10%। তাহলে 1 টাকায় যদি 1 বছরে যদি সুদ হয় 2.5 পয়সা, তাহলে 100 টাকায় 1 বছরে কত হচ্ছে সেটা বার করে নিই। সেটাই হচ্ছে সুদের হার হবে। সেটা হচ্ছে শতকরাতে আমরা বার করব। ঠিক আছে? তাহলে আগে শতকরাতে এটা বার করে নিই। তাহলে সর্বপ্রথমে লিখবো এখানে যে 1 টাকায় 1 টাকার 1 বছরের সুদ 2.5 পয়সা। ঠিক আছে? 2.5 পয়সা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ নিশ্চয়ই বেশি হবে। 1 টাকায় যদি 1 বছরের সুদ 2.5 পয়সা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ বেশি হবে, তাই গুণ করব। তাই 100 গুণ 2.5 পয়সা। এবার বন্ধুরা, পয়সা থেকে আমাদের টাকাতে নিয়ে আসতে হবে, তাই না? পয়সা থেকে টাকাতে নিয়ে আসতে হবে। তাহলে পয়সা থেকে টাকাতে আনতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব। কেন? কারণ 100 পয়সাতে 1 টাকা হয়। কারণ 100 পয়সাতে 100 পয়সা
সমান সমান 1 টাকা হয়। তাহলে 100 পয়সা থেকে 1 টাকা কি করে আসে? 100 পয়সাকে যখন 100 দিয়ে ভাগ করা হবে তখনই তো পাবে 1, অর্থাৎ পয়সার মানকে যখন 100 দিয়ে ভাগ করা হবে তখন যেটা পাবো সেটা টাকা পাবো। তাই এখানে এই পয়সাকে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা পেলাম সেটা হলো টাকা। আর 100 100 কেটে গেল, তাহলে কত হলো? 2.5 টাকা। তাহলে আমরা কি দেখলাম? 100 টাকার 1 বছরের সুদ 2.5 টাকা, এর অর্থই হচ্ছে 2.5%। তাহলে এবার লিখবো, অতএব সুদের হার 2 পয়েন্ট, সুদের হারকে আমরা আর দ্বারা সূচিত করি, তাহলে আর ইকুয়ালস টু কত? 2.5%। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা সুদের হার পেয়ে গেলাম। আমরা আসল জানি, অর্থাৎ পি জানি, আসলকে আমরা পি দ্বারা সূচিত করি। পি এর মান হচ্ছে 64,000 টাকা, সময়টা হচ্ছে 2 বছর। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো। তো বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ বার করার সূত্র হচ্ছে সুদাসল মাইনাস আসল। সুদাসলকে আমরা এ দ্বারা সূচিত করে থাকি। তো এ থেকে আসল অর্থাৎ পি কে যখন মাইনাস করে দেবো তখন যেটা পাবো সেটা হলো চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করা সরাসরি যায় না, আগে আমাদের চক্রবৃদ্ধি সমচক্রবৃদ্ধিটা বার করতে হয়, অর্থাৎ সুদ আসলটা বার করতে হয়, তারপর তার থেকে আসলটাকে বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাই চক্রবৃদ্ধি সুদ। কারণ আমরা জানি যে সব বৃদ্ধির মূল বা সুদ আসলের মধ্যে চক্রবৃদ্ধি সুদও আছে, আসলও আছে। তাই চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে সুদ আসল থেকে একটা নির্দিষ্ট সময়ের সুদ আসল থেকে আসলটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, তা যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমরা লিখবো যে আমরা জানি, তাহলে এখন আমরা বার করব সুদ আসল অর্থাৎ এ। আমরা জানি পি বছরের সুদ আসল অর্থাৎ এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেখানে পিটা কি? পিটা হচ্ছে আসল, যেটা এখানে কত দিয়েছে? 64,000 টাকা। ঠিক আছে, 64,000 টাকা। টিটা হচ্ছে এখানে সময়, যেটা দিয়ে দিয়েছে 2 বছর, আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। আরটা হচ্ছে এখানে 2.5%, এটাকে লেখার দরকার নেই 8 টাকা আলাদা করে, তার কারণ এখানে তো বলেই দেওয়া আছে সুদের হার, এই আলাদা করে এখানে আবার লিখতে হবে না যে আর ইকুয়ালস টু সুদের হার। এবার বন্ধুরা আমরা এখানে মান বসিয়ে দেবো। অতএব লিখবো 2 বছরের সুদ আসল অর্থাৎ এ ইকুয়ালস টু পি এর জায়গায় মান বসবো 64 ইন্টু 0, 1 প্লাস আর এর মান হচ্ছে 2.5 বাই 100, আর টি এর মান হচ্ছে 2। তো বন্ধুরা এখানে যখনই 1 থাকে না, এখানে যখনই 1 থাকে তাহলে এই রাশিটাকে যোগ করলে আমরা যেটা পাবো 100-র সাথে 2.5 যোগ করো। 100-র সাথে 100 মানে 100.00, তার সাথে 2.5 যখনই যোগ করবো তখন আমরা পাবো 102.5। তাহলে লিখবো, এখানে সবসময় আমরা যোগ করবো আর উপর লিখবো এটাকে 102.5টাকে উপরে লিখবো আর নিচে লিখবো 100। এইটার আবার কি আছে? হোল স্কয়ার আছে। তো এখন বন্ধুরা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি না, এই পয়েন্টটাকে যদি আমি তুলে দিই, পয়েন্টটা যদি তুলে দিই, উপরে একটা 10 চলে আসবে, এই নিচে একটা 10 চলে আসবে, তাই না? এখানে 10 দিয়ে তখন গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা শূন্য বেড়ে যাবে। এটা হোল স্কয়ার, ঠিক আছে, এটা হোল স্কয়ার। এবার এটার অর্থ হচ্ছে 1025 বাই 1000, এই সংখ্যাটা আমাদের দুবার গুণ করতে হবে। স্কোয়ারের অর্থ হচ্ছে দুবার, যদি 3 থাকতো তাহলে 3 বার গুণ করতে হবে। এখন বন্ধুরা এখানে আমাদের কাটাকুটি করতে হবে, 0 0 0, এখানে 3টে 0 কেটে গেল। আর যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো কত হচ্ছে, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 0 0, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, আর একসাথে দুটো সংখ্যা নিচ্ছি তাই 5 5 25। এবার তোমরা যদি 4 দিয়ে কাটো, 4 16 64, 4 দিয়ে 4 5 20, 0। আবার যদি তোমরা 2 দিয়ে কাটো, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 25 দুগুণে 50। এবার যদি 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটলে 205, আবার 5 দিয়ে কাটো, 4 5 20, 1। অর্থাৎ আমরা কি কি পেলাম? 8 ইন্টু 205 ইন্টু 41, এত টাকা। তো এটাকে গুণ করবো, তাহলে গুণটা করে নাও, 5 0 2, 4 5 20, 2 4 2 8।
5048। এবার এই সংখ্যাটাকে আমরা আবার 8 দিয়ে গুণ করবো। 5 40, 4 বসে গেল, 4 8 32, হাতে 3, 8 8 64, আর 3 67, 67240 এত টাকা, অর্থাৎ 67,240 টাকা। এটা তো সুদ আসল। আর আমরা জানি আসল কত, আসল হচ্ছে 64,000 টাকা, তাহলে মাইনাস করে দেবো। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু এ মাইনাস পি। তাহলে এ হচ্ছে 67240 মাইনাস পি হচ্ছে 64,000 এত টাকা। তাহলে 67,240 টাকা থেকে 64,000 টাকা বাদ দিলে পাবো 3,240 টাকা। তাহলে এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুব সহজ একটা অঙ্ক ছিল। বন্ধুরা, পরের প্রশ্ন 5-2। প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো, বলছে এ, বি ও সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর এ আরো 3,000 টাকা ব্যবসায় লগ্নি করলো, অর্থাৎ ব্যবসা আরো লাগালো। বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হলো এবং সি তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল। এ কখন আরো 3,000 টাকা লগ্নি করেছিল? তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি তিনজন তো ব্যবসাটা একসাথে শুরু করেছিল, কিন্তু ব্যবসা চলতে চলতে হঠাৎ কিছু মাস পর এ আরো 3,000 টাকা ব্যবসাতে লাগিয়েছিল। আর বছরের শেষে মোট লাভের পরিমাণটা বলে দিয়েছে এখানে 30,000 টাকা, এবং এই লাভের টাকা থেকে সি তার ভাগটা পেয়েছে 10,800 টাকা। তাহলে এখানে আমাদের চাওয়া হয়েছে যে এ কখন 3,000 টাকা লগ্নি করেছিল। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যখনই দেখবে, তখনই তোমাদের 1 মাসের ভিত্তিতে মূলধন বার করতে হবে। 1 মাসের ভিত্তিতে সারা বছরের মূলধন বার করতে হবে। এখন বন্ধুরা, এই ধরনের প্রশ্ন মানে কি? এই ধরনের প্রশ্ন মানে হলো, ব্যবসা চলছে, হঠাৎ করে কেউ ব্যবসায় আবার টাকা লাগালো, যেমনটা এখানে এ ব্যবসায় আরো টাকা লাগালো। এটা হতে পারে ব্যবসায় কেউ টাকা লাগালো, এখানে যেমনটা দিয়ে দিয়েছে, কেউ টাকা তুলেও নিতে পারে। আবার এমনটা হতে পারে কেউ টাকা লাগালো আবার কেউ তুলে নিল, মানে এ টাকা লাগালো, বি টাকা তুলে নিল, সি কিছু করলো না, এরকমও হতে পারে। অর্থাৎ এইগুলোর মধ্যে কোনো একটা হলেই হলো, যে ব্যবসায় কেউ টাকা লাগালো, অথবা ব্যবসা থেকে কেউ টাকা তুলে নিল, অথবা ওদের ব্যবসাতে, এই তিনজনের ব্যবসাতে কেউ এসে আবার ব্যবসা নতুন করে কোনো একজন সদস্য আসলো, মানে অংশীদারগণ আসলো, সে ব্যবসায় যুক্ত হয়ে গেল। ব্যবসা চলতে চলতে হঠাৎ করে কেউ আসলো 3 মাস পর বা 4 মাস পর এসে আবার ব্যবসাতে যোগ দিল। আবার হতে পারে ব্যবসা চলতে চলতে কেউ ব্যবসা ছেড়ে চলে গেল। যদি এই ঘটনাগুলোর মধ্যে কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে তোমাদের কি করতে হবে? বছরের শেষে যে লাভটা হয়েছে, এই লাভটা করার জন্যই তো তারা এত টাকা করে লগ্নি করেছিল। এখন তোমাদের ধরে নিতে হবে যে এই টাকাটা 1 বছরে লাভ হয়নি, এই টাকাটা প্রত্যেক মাসে লাভ হবে, প্রত্যেক মাসে তারা লাভ করবে। তো বন্ধুরা, এই টাকাটা লাভের জন্য তারা তো এই টাকা নিয়োগ করেছিল, এই টাকাটা 1 বছরে লাভ হয়েছে এবং তার জন্য এই টাকাটা তারা 1 বছরের জন্য নিয়োগ করেছিল। কিন্তু এখন 1 মাসের ভিত্তিতে বার করতে হবে। তো এখন তোমাদের ধরে নিতে হবে যে এই টাকাটা যেটা 1 বছরে লাভ হয়েছিল, সেই টাকাটা তারা প্রত্যেক মাসে লাভ করতে চায়। তিনজন মিলে মোট ব্যবসাতে এত টাকা প্রত্যেক মাসে লাভ করতে চায়। আর যদি প্রত্যেক মাসে যদি তারা এই টাকাটা লাভ করতে চায়, তাহলে এই টাকাটাও তাহলে তাদের প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে। এবার 12 মাসের ব্যবসা আমরা এখানে ধরে নিচ্ছি, কারণ বলেছে বছরের শেষে মানে 1 বছরের শেষে, 1 বছর হয় 12 মাসে। তাহলে 12 মাসের প্রত্যেক মাসে তাহলে একে 6,000 টাকা করে লাগাতে হবে। কিন্তু বন্ধুরা, এ তো 12 মাসের প্রত্যেক মাসে 6,000 টাকা লাগাবে না, কারণ এ তো একই রকম ভাবে 6,000 টাকা তো লাগায়নি। তার কারণ সে কিছু মাস পর 3,000 টাকা ব্যবসায় লগ্নি করেছে, এবং বন্ধুরা যখন 3,000 টাকা সে ব্যবসায় লগ্নিটা করেছে, তারপর থেকে বছরে যে কটা মাস পড়ে থাকবে, প্রত্যেক মাসে কিন্তু তাকে 9,000 টাকা করে লাগাতে হবে। মানে কথার কথা বলছি, ধরে নাও এ 5 মাস পর ব্যবসায় টাকাটা লাগিয়েছে, তাহলে 5 মাসের প্রত্যেক মাসে এ 6,000 টাকা করে ব্যবসায় লাগাবে। এই টাকাটা যদি তারা প্রত্যেক মাসে তিনজন মিলে প্রত্যেক মাসে যদি লাভ পেতে যায়, তাহলে একে 5 মাসে 6,000 × 5 এত টাকা লাগাতে হবে। আর বাকি সারা বছরের মধ্যে 7 মাস পড়ে থাকলো,
7 5 12 হয়, তো 12 মাসে 1 বছর হয়। তাহলে 5 মাস চললো, তারপর এ ব্যবসাতে আরো 3000 টাকা লাগালো, অর্থাৎ এর লগ্নিটা হলো, মোট মূলধনটা হলো 9000 টাকা 5 মাসের পর থেকে। তাহলে 5 মাসের পর থেকে আর বাকি 7 মাসের প্রত্যেক মাসে তাহলে সে 9000 টাকা করে লাগাবে, অর্থাৎ 63,000 টাকা করে, মানে 7 মাসে মোট 63,000 টাকা লাগাবে আর 5 মাসে মোট 30,000 টাকা লাগাবে। এইভাবে তাহলে মোট কত টাকা লাগলো? 30,000 টাকা প্লাস 63,000 টাকা। আমরা এইভাবে বার করব, ঠিক আছে? আর বি আর সি কোনো রকম ভাবে হেরফের করেনি ব্যবসায়। বি টাকা তুলেও নি, টাকা দেয়ও নি, মানে অতিরিক্ত টাকা দেয়নি। আর সিও অতিরিক্ত টাকা দেয়নি বা টাকা তুলে নেয়নি। কিন্তু এ যেহেতু করেছে, তাই পুরো ব্যবসাটা 1 মাসের ভিত্তিতে আমাদের বার করতে হবে। এবার মূলধনগুলো বেরিয়ে যাওয়ার পর, 1 মাসের ভিত্তিতে সারা বছরের মূলধন বেরিয়ে যাওয়ার পর আমরা মূলধনের অনুপাত বার করব। আর অনুপাত বার করে আমরা লভ্যাংশ বার করব, এবং লভ্যাংশটা কার বার করব? আমরা লভ্যাংশটা বার করব, সি এর লভ্যাংশ বার করব। তুমি বলবে, স্যার সি এর লভ্যাংশ তো দেওয়া আছে, তাহলে কেন বার করবো? আসলে বন্ধুরা, আমরা তো এখানে একটা অজানা তথ্য ধরে নিচ্ছি যে এ আমরা তো জানি না কমাস ফল লাগিয়েছে, তো সেটাকে তো আমরা ধরে নেবো এক্স, এক্স মাস ফল লাগিয়েছে। তাহলে এই এক্স এর মানটা বার করতে গেলে আমাদের একটা সমীকরণ লাগবে, হ্যাঁ, সমীকরণ। তো সেই সমীকরণটা তৈরি হবে কি করে? সেই সমীকরণটা তৈরি হবে একটা জানা মানের দ্বারা, জানা মান, যার জানা তথ্য। তো যে তথ্যটা আমি জানি, আর সেই তথ্যটাই আমরা বার করব, আর যে তথ্যটা আমরা জানি সেটার সাথে সমান সমান করে দেবো, তার একটা সমীকরণ তৈরি হবে। সেই সমীকরণটাকে সমাধান করি আমরা এক্স এর মানটা পাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমরা সবার প্রথমে কি করব, এবং এই ব্যাপারটা আমি একটু তোমাদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরো এ বি সি, তোমরা ছবির মাধ্যমে খুব সহজেই বুঝে যাবে। দেখো, তারপর আমরা লিখে করব। এ বছরের শুরুতে কত টাকা লাগিয়েছে? 6,000 টাকা লাগিয়েছিল। বি কত? 8,000 টাকা লাগিয়েছিল। আর সি হচ্ছে 9,000 টাকা লাগিয়েছিল। এবং বন্ধুরা, এখানে আমরা কি করব, এখানে আমরা ধরে নিচ্ছি যে এ এক্স মাস পর টাকাটা লাগিয়েছে, এক্স মাস পর টাকাটা লাগিয়েছে। কত টাকা? 3,000 টাকা। তাহলে এক্স মাসের পর থেকে তার মূলধন হবে 6,000 প্লাস 3,000, অর্থাৎ 9,000 টাকা এক্স মাসের পর থেকে। তাহলে এক্স মাসের প্রত্যেক মাসে 6,000 টাকা করে লাগাচ্ছে, তাহলে মোট কত টাকা লাগবে? 6,000 এক্স টাকা। আর এক্স মাসের পর থেকে বাকি 12 মাসের মধ্যে এক্স মাস যদি অতিক্রম হয়ে যায়, তাহলে ক মাস পড়ে থাকবে? এখান থেকে এতটা ক মাস, এখান থেকে এতটা 12 মাস। তাহলে 12 মাসের মধ্যে এক্স মাস হয়ে গেছে, তাহলে বাকি পড়ে থাকবে কত মাস? 12 মাইনাস এক্স মাস। তাহলে এই মাসে প্রত্যেক মাসে 9,000 টাকা করে লাগবে। তাহলে মোট কত টাকা লাগলো? 12 মাইনাস এক্স ইন্টু 9,000। এটা হচ্ছে মাস। কত মাস লাগাচ্ছে 9,000 টাকা? 12 মাইনাস এক্স মাস। আর প্রত্যেক মাসে 9,000 টাকা, তাহলে মোট এত টাকা। তাহলে এই টাকাটা আর এই টাকাটা যোগ করলে আমরা পেয়ে যাব এ এর মোট মূলধন, 1 বছরের মোট মূলধন। আচ্ছা, বি কিন্তু কোনো টাকা হেরফের করেনি, তাহলে বি এর 12 মাসের প্রত্যেক মাসে 8,000 টাকা করে লাগবে, অর্থাৎ মোট মূলধন হবে 12 ইন্টু 8,000 টাকা। সি 12 মাসের প্রত্যেক মাসে 9,000 টাকা করে যদি লাগায়, তাহলে মোট লাগবে 12 ইন্টু 9,000 টাকা, কারণ সি কোনো রকমের টাকা হেরফের করেনি। তাহলে সি এর মূলধন, বি এর মূলধন, এ এর মূলধন এইটা প্লাস এইটা। তাহলে এই তিনটে পরিমাণকে আমরা বার করার পর, তিনটে পরিমাণ বেরিয়ে যাওয়ার পর আমরা অনুপাত করব, এবং সেই অনুপাত থেকে আমরা সি এর লভ্যাংশটা বার করব। ঠিক আছে? তাহলে চলো এবার আমরা এটাকে করি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তাহলে লেখো। তাহলে ধরি এ এক্স মাস পর ব্যবসায় আরো 3,000 টাকা। এই ধরনের অঙ্কতে কিন্তু বন্ধুরা একটু লিখতে হবে, হ্যাঁ, একটু লেখাটা একটু বেশি হয়। তো এক্স মাস পর ব্যবসায় আরো 3,000 টাকা লগ্নি করেছিল, অর্থাৎ আরো অতিরিক্ত টাকা লাগিয়েছিল। অর্থাৎ, বা লিখতে পারো, হ্যাঁ অর্থাৎ লেখো, অর্থাৎ এ এর 6,000 টাকা প্রথম এক্স মাস ব্যবসায় নিয়োজিত হবে, এবং বাকি 12 মাইনাস এক্স মাস ব্যবসায় 6,000 প্লাস 3,000
সমান সমান 9,000 টাকা ব্যবসায় নিয়োজিত হবে। এবার লিখব বছরের শেষে যে পরিমাণ লাভ হয় সেই লাভ তারা প্রতি মাসে তাদেরকে প্রত্যেক মাসে পেতে হলে প্রতি মাসে পেতে হলে এ কে 12 মাসে মোট মূলধন নিয়োগ করতে হবে সমান সমান 6,000 টাকা প্রথম এক্স মাসে প্রত্যেক মাসে লাগাবে, আর তারপর 12 মাইনাস এক্স মাসের প্রত্যেক মাসে 9,000 টাকা লাগাবে। ঠিক আছে, এত টাকা। এবার বন্ধুরা এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। 6,000 এক্স প্লাস 12 ইন্টু 9, 9 12 108, 3টে 0 মাইনাস 9,000 এক্স, 9,000 এক্স, এত টাকা। এবার এই সংখ্যাটা প্লাসে আছে তাই এটাকে আগে রাখবো, আর এখানে 9,000টা এক্স থেকে 6,000টা এক্স বাদ দেবো, বড় সংখ্যা এটা তাই আগে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ চিহ্ন দেবো, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয় অর্থাৎ বিয়োগ করবো, তাহলে কত হবে 3,000 এক্স, এত টাকা। এবার বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 108,000 তার মানে হলো 3 ইন্টু 108-এর সাথে 108 এই যে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হয়, 3 3 9, 3 6 18, অর্থাৎ 10800 এর অর্থ হচ্ছে 3 ইন্টু 36,000। তো 3 ইন্টু 36,000কে আমরা এইভাবে লিখতে পারি, আবার 3,000 ইন্টু 36 এভাবেও লেখা যায়, 3টে শূন্য 3-এর সাথে লাগিয়ে দিলাম, 3,000 ইন্টু 36, অর্থাৎ 10800 এর মধ্যে কি আছে 3,000 ইন্টু 36 আছে, তাহলে 3,000টা তো আমি কমন নিতে পারি, এখানেও 3,000 আছে এখানেও 3,000 আছে, তাহলে 3,000 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে 36 মাইনাস এখান থেকে এক্স, এত টাকা। একইভাবে আমরা বার করবো বি এর মূলধন। ঠিক আছে, তাহলে এক মাসের ভিত্তিতে বি এর 12 মাসের মোট মূলধন হবে সমান সমান 12 ইন্টু 8,000 টাকা। একবার চেক করে নি বি কত টাকা লাগিয়েছিল, হ্যাঁ 8,000 টাকা, সি হচ্ছে 9,000 টাকা, তাহলে 8 12 96, এত টাকা। একইভাবে এক মাসের ভিত্তিতে সি এর 12 মাসের মোট মূলধন হবে সমান সমান 12 ইন্টু প্রত্যেক মাসে 9,000 টাকা করে, এত টাকা। 9 2 18, 8 হাতে 1, 9 1 9 10, 108 আর 3টে 0, এত টাকা। এবার আমরা মূলধনগুলো পেয়ে গেলাম, এই টাকাটা এই টাকাটা এবং এই টাকাটা, তাহলে লিখবো অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান সমান, তাহলে এর ক্ষেত্রে আছে 3,000 ইন্টু 36 মাইনাস এক্স, ইস টু বি এর পরিমাণটা কত, বি এর পরিমাণ আমরা দেখলাম 96,000, তাহলে 96,000
ইস টু সি এর পরিমাণটা হচ্ছে 108,000। এবার বন্ধুরা সব জায়গায় দেখতে পাচ্ছি তিনটে করে জিরো আছে, এখানে তিনটে জিরো, এখানে তিনটে জিরো, প্রত্যেকটা জায়গায় তিনটে জিরো, তাহলে তিনটে জিরো ক্যান্সেল হয়ে গেল। এবার বন্ধুরা 3, 96, 100 প্রত্যেকটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দিয়ে ভাগ করলে এই 3টা কেটে যাবে। 3 দিয়ে ভাগ করলে 3 3 কে 9, 3 দুগুণে 6 হয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে 3 3 কে 9, 1 3 6 18, এটা হবে। এবার বন্ধুরা আমরা আনুপাতিক সমষ্টি বার করব, ঠিক আছে? এটা হচ্ছে a এর পরিমাণ, এটা b এর পরিমাণ, এটা c এর পরিমাণ, তিনটাকে যোগ করলে আমরা পেয়ে যাবো আনুপাতিক সমষ্টি। এবার লিখবো আনুপাতিক সমষ্টি 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36, তাহলে 36 আর 36 72, 72 আর 32 অর্থাৎ 104, তাহলে 104 মাইনাস এক্স, এত, এখানে কোনো একক হবে না, এত। এবার বন্ধুরা আমরা আনুপাতিক সমষ্টি পেয়ে গেলাম, এবং সি এর ভাগটা কত? সি এর ভাগটা হচ্ছে এখানে 36 দেখতে পাচ্ছি অনুপাত থেকে, তাহলে 36 বাই 104 মাইনাস এক্স, তাহলে এতর মধ্যে 36, ঠিক আছে? এতর মধ্যে 36 টাকা সে লাভ পেল। তাহলে এবার প্রশ্ন অনুসারে লিখবো মোট কত টাকা লাভ? বছর হয়েছিল 30,000 টাকা, তাহলে 30,000 টাকার মধ্যে সি কত পাবে? 30,000 গুণ 36 বাই 104 মাইনাস এক্স, ঠিক আছে? এটা সি এর লভ্যাংশ, বোঝা গেল? এটা হচ্ছে মোট লাভ, তাহলে মোট লাভের কত অংশ? তাহলে মোট লাভ ইন্টু 36 বাই 104 মাইনাস, এবং এই টাকাটাই হচ্ছে বলে দিয়েছে সি কত টাকা লাভ পেয়েছে। সি লাভ পেয়েছে, দেখো বলছে সি লাভ পেয়েছে 10,800 টাকা। সুতরাং এটা হচ্ছে সি এর লাভ, তো এই লাভের পরিমাণটা হচ্ছে 10,800 সাথে আমরা সমান সমান করে দেবো। তো বন্ধুরা এখানে দুটো জিরো এই দুটো জিরোর সাথে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? 36 3 108 হয়, এবার 3 দিয়ে এখানে কেটে গেল 100, তাহলে এদিকে আসলো 100, আর এর নিচে আছে 104 মাইনাস এক্স, আর এদিকে আছে 1, সবগুলো কেটে গেল মানে 1। এবার বন্ধুরা আমরা এখানে কোনাকুনি গুণ করবো 100, কারণ এর নিচে 1 আছে, তাহলে 100 কে 100, আর এই একের সাথে 104 মাইনাস এক্স গুণ হবে 104 মাইনাস এক্স। এবার বন্ধুরা এই এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এই মানটা পেয়ে যাবো 104 মাইনাস 100, এই 100টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স এর মান কি পেলাম? 4, এবং এটা সময়, তাই কি লিখবো? 4 মাস, অর্থাৎ এই 4 মাস পর ব্যবসায় আরো 3,000 টাকা লগ্নি করেছিল, তাই তো? আমরা সেটাই ধরেছিলাম। অতএব এ আরো 4 মাস পর ব্যবসায় 3,000 টাকা, ব্যবসায় আরো 3,000 টাকা লগ্নি করেছিল। তাহলে এটাই হচ্ছে প্রশ্নের উত্তর, 4 মাস।